মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ও প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চলে, মিনিস্ট্রির এসিতে বসে, বাসার মধ্যে 24/7 আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটির মধ্যে থেকে জনগণের সমস্যা বোঝা যায় না। এই জন্য এই সংসদে যখন আমরা দাঁড়াই, আমরা জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না। মাননীয় স্পিকার, আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের আশাগুলোকে, সময়গুলোকে, স্বপ্নগুলোকে আমরা রাজনৈতিক ভাষার মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াস আমাদেরকে থাকতে হবে। জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেলের মজুদদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সরকারের এমপি মন্ত্রী ও বিরোধী দলের নেতাকর্মীদের রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু সংসদীয় বক্তব্য। আমরা বারবার দেখছি নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। আমি বলবো, যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এই গণভোটের পক্ষে, এই গণভোটের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছেন। আজকে এখানে সেই কেন এটা নিয়ে আবার দীর্ঘ আলোচনা হতে হবে। এই বিশ্বাসঘাতকতা, এই বিশ্বাসঘাতকতা মাননীয় স্পিকার, এই রাষ্ট্র আর সইবে না, আপনারাও সইতে পারবেন না। বিশ্বাসঘাতকতার মূল্য এই দেশে আবার দিতে হবে আপনাদেরকে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বিএনপি সরকারের এমপি মন্ত্রী ও বিরোধী দলীয় নেতাকর্মীদের সংসদ কাঁপানো জ্বালাময়ী রাজনৈতিক বক্তব্য একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওর শেষে রয়েছে নেতাকর্মীদের এমন সব বক্তব্য যা শুনলে আপনার গা শিউরে উঠবে, তার গ্যারান্টি আমি দিচ্ছি। এতগুলো সরকার এসেছে, জাতীয় সংসদে কোরআনের একটি আইনও চালু করে নাই। মাননীয় স্পিকার, সবচাইতে লজ্জা, সবচাইতে দুঃখজনক কথা হলো এটা। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, বাংলাদেশে কেন নামাজ চালু করা হলো না? চাঁদাবাজ কোন দলের সদস্য হতে পারে না। চাঁদাবাজ চাঁদাবাজি, তাদেরকে ধরতে হবে, গ্রেফতার করতে হবে। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের অবমাননা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি। এই অর্থ বছরে প্রাথমিক বিশ্ববিদ্যালয় আমি এসে গেছি মনকার চিপায়। আমি প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছিলাম, ওটা প্রাথমিক বিদ্যালয় হবে। এই সময় কম, শুরু করো। গাইজ, ভিডিওর শুরুতে আমরা রেখেছি এক সময়ের বিএনপি পরিচিত সংসদ সদস্য রুমিন ফারহানার সংসদ কাঁপানো বক্তব্যগুলি। এখনো যদি আমরা দেয়ালে দেয়ালে তাকাই, আমরা দেখব তারা তাদের স্বপ্নের কথা দেয়ালে লিখে গেছে। উই ওয়ান্ট জাস্টিস, কিংবা দেশটা কারো বাপের না। তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। শোনো মহাজন, আমরা অনেকজন। চেঞ্জ দ্য রুলস, বি আ ভয়েস নট ইকো। দিনে নাটক, রাতে আটক। নাটক কম করো প্রিয়, হামাক ব্যাটাক মারলু কেন? এমন হাজার প্রশ্ন, লক্ষ জিজ্ঞাসা। এই লড়াইটা কেবল একটা সরকার পরিবর্তনের লড়াই ছিল না মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে আজকের সংসদে আরেকটি কথা বলে যাই। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। বিএনপি দল থেকে তাকে মনোনয়ন না দেওয়া হলেও তার আলাদা একটা জনপ্রিয়তা রয়েছে এবং সেই ক্ষমতায় তিনি সংসদে আসতে পেরেছেন। মাননীয় স্পিকার, আমি আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্য। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এটা বুঝবার সৌভাগ্য আমার হতো না। সত্যি বলতে গাইস, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক জিয়ার পরে আমি রুমিন ফারহানাকে বিএনপির অন্যতম রাজনৈতিক ব্যক্তি ভাবতাম। আজ তিনি সংসদে বিএনপির বিপক্ষে কথা বলে। মাননীয় সংসদ সদস্য, জাতিকে যদি আমরা খুব ভয় দেখিয়ে ফেলি, তাহলে কিন্তু জাতি রোগাগ্রস্ত হয়ে যায়। রোগীর পাশে পজিটিভ কথা বলতে হবে।
মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী বললেন রোগীকে ভয়ে দেখাতে হয় না, সাহস দিতে হয়। আমি তো জানতাম আমি 300 জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, 300 জন হামের রোগীর সামনে তো মাননীয় স্পিকার আমি কথা বলছি না। আমি যদি স্বাস্থ্যের প্রশ্নে বলতে না পারি কথা, সংসদ সদস্যরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে রোগাক্রান্ত হয়ে যান, তাহলে আর এই সংসদ চালাবো কেমন করে মাননীয় স্পিকার? সো এরপরে রয়েছে জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য অর্থাৎ সবচেয়ে ছোট সংসদ সদস্য হান্নান মাসুদের জ্বালাময়ী বক্তব্যগুলো। আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সবে মনোযোগ দেওয়া দরকার, স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ দেওয়া দরকার। সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে, সেই সকল সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত কর্মীরা হত্যার শিকার হয়েছে তাদের বিচারের ব্যবস্থা করা দরকার। হ্যাঁ গাইস, বলতেই হয় বুকের দম আছে উনার। এই ধরনের সাহসী বক্তব্যের জন্য গোটা জেনারেশন এখন সংসদের ভিডিও মন দিয়ে দেখে। 2026 সালে এসে এখন আবার চুরির ধান্দায় নেমেছে, এবং চুরি করে আমি আবারও বলছি, বিএনপি যতই চেষ্টা করুক আওয়ামী লীগ আর হইতে পারবে না মাননীয় স্পিকার। যাই হোক, এরপরে রয়েছে নাহিদ ইসলামের সংসদ কাঁপানো বক্তব্যগুলো। মাননীয় স্পিকার, আমি কিছু সংখ্যা বলছি। 1700 কোটি টাকা, 765 কোটি টাকা, 679 কোটি টাকা, 621 কোটি টাকা, 201 কোটি টাকা, 182 কোটি টাকা, 97 কোটি টাকা। মাননীয় স্পিকার, এগুলো আমাদের সংসদ সদস্য যারা তাদের ঋণ রয়েছে মাননীয় স্পিকার। এবার আমি নাম বললাম না, কিন্তু পরের সেশনে কিন্তু মাননীয় স্পিকার আমি নাম ধরেই কথা বলবো, এগুলো ফ্যাক্ট। এবং এখনো 2 জন আসতে পারে নাই এই কারণে। এখন দুর্নীতির বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা হয়েছে, এখন এই ঋণগুলো কবে বাংলাদেশের জনগণ ফেরত পাবে, বাংলাদেশের ব্যাংক ফেরত পাবে মাননীয় স্পিকার, এটা আমরা জানতে পারি। নাহিদ ইসলামকে নিয়ে আর কি বলবো, এক কথায় তাকে তরুণ প্রজন্মের মহানায়ক বললেই চলে। তাদেরকে দেখে বর্তমান জেনজি রাজনীতি শিখবে এবং অনুপ্রাণিত হবে। যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন, সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। আর কিছু কুকীর্তির কথা হাউসের সামনে তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন, তাকে দুদকের কমিশনারের করা হয়েছিল 3টে অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা। 2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন শিট দেওয়া। 3 নম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। প্রধান একটা জনগোষ্ঠী হচ্ছে কৃষক, আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। সরকার কৃষি কার্ড দিচ্ছে, এটা সরকারকে সাধুবাদ জানায়। তবে সরকার গত বছরের যে দামে কৃষক থেকে ধান এবং চাল কিনেছে, এই বছর ঠিক একই দামে কৃষক থেকে ধান কিনছে। এটার ফলে কৃষকদের কিন্তু মাননীয় স্পিকার লোকসান হচ্ছে। ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, সেচ খরচ, সার, বীজ, শ্রমিক মজুরি সব মিলিয়ে মাননীয় স্পিকার বড় মৌসুমে ধানের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একদিকে কৃষি কার্ড দিবেন, আরেকদিকে ধানের ন্যায্য মূল্য আপনারা কৃষককে দিবেন না, এটা মাননীয় স্পিকার কোনো সমাধান বলে আমরা মনে করি না। যাই হোক, এরপরে রয়েছে তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহর সংসদের বক্তব্যগুলি। গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না যে গান পার হইলে মাঝি কোন দুলা ভাই। আপনাদের নেতা কর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হইছে। সংসদে সরকারি দলের এত হেভিওয়েট প্রার্থী থাকা সত্ত্বেও তিনি নির্ভয়ে বুক ফুলিয়ে তার জ্বালাময়ী বক্তব্য দিয়ে ফাটিয়ে দিয়েছেন। মাননীয় স্পিকার, বর্তমানে আমাদের আসন্ন পরিবেশ সংকট এবং পরিবেশকে সামনে রেখে মানবিক বিপর্যয় রোধে এবং কিছুদিন পরে আমাদের বর্ষাকাল রয়েছে, সেটি রোধে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যতগুলো নদী রয়েছে, নদীর যেই চর এবং নদীর পাড় সংশ্লিষ্ট যে জমিগুলো রয়েছে, সেখানে অবাধে মাটি কাটা হয়, সেখানে ড্রেজার দিয়ে মাটি কাটা হয়, এবং সেটির কারণে যেই অংশটি থেকে মাটি কাটা হয় এর আশেপাশের জমিগুলো হচ্ছে আপনার বিপন্ন হয় এবং কৃষি উৎপাদনমুখী করা যায় না। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই পরিবেশ সংকট বিবেচনায় আমাদের সামনে বর্ষাকাল রয়েছে, সেটি বিবেচনায় মাটি কাটা বন্ধে, ড্রেজার বন্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এবং দেখা যায় একটা মামলা দেওয়া হলে একদিনের মধ্যে কোর্ট থেকে জামিন নিয়ে আবার তাদের মাটি কাটা ব্যবসা শুরু করে দেয়। সেজন্য স্থায়ীভাবে এই বিষয়টি বন্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়টি জানতে চাচ্ছি।
সত্যি বলতে হাসনাত আব্দুল্লাহের পুরোটাই যেন কলিজা, আর যার ফলে তিনি রাজমিস্ত্রি ছেলে হওয়া সত্ত্বেও আজ একজন সংসদ সদস্য। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আজকে এটা 2014 সালের সংসদ হতো, আর যে সংস্কার প্রস্তাবগুলো এই পাশ থেকে দেওয়া হয়েছে, ঐকমত্য কমিশন থেকে দেওয়া হয়েছে, এই সংসদের একজনকেও খুঁজে পাওয়া যেত না যে এই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিত। আচ্ছা, সংসদে আপনার পছন্দের এমপি বা মন্ত্রীকে কমেন্টে জানাবেন। যাই হোক, এরপরে রয়েছে শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যগুলি। আমাদেরকে যখন শেখ হাসিনার শেষ সরকার নিষিদ্ধ করেছিল, তখন তারা 14 দল মিটিং করে বলেছিল এই জামাত শিবিরই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, তাদেরকে নিষিদ্ধ করলে এই আন্দোলন থেমে যাবে। আজ একটা কথা পরিষ্কার বলতে চাই, এই গণবিপ্লব নিয়ে আমাদের মাথা ব্যথার মূল কারণ হচ্ছে এখানেই। শেখ হাসিনা আমাদেরকে যথার্থ টার্গেটটা করেছিল, সেই টার্গেটের মূল লক্ষ্য ছিলাম আমরা। আমাদেরকে বলা হয়েছিল একটা গুলি করলে একটা সরে বাকিগুলো লড়ে না, সেই লড়ে না লোকগুলো ছিলাম আমরা, মাননীয় স্পিকার। যার কারণে আমাদেরকে তারা ভয় পায়। আমার মতো ছোট মানুষের কাছে সে সময় বিজেপির কাছে প্রস্তাব এসেছিল, আপনারা কি চান, মন্ত্রিত্ব চান, দেশ পরিচালনা চান, সবকিছু দেওয়া হবে, শুধু শেখ হাসিনার নীতিতে আপনারা আসেন। সেই নীতি তো ছিল 72-এর সংবিধান, সেই নীতি নিয়ে আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে? আমরা পরিষ্কার জানি, আমরা যদি সেই 72-এর সংবিধানকে ভালোবাসি, তাহলে এখানকার নেতৃবৃন্দ এবং মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। সেই সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে, এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। হাজারো যুবকদের আইডল হচ্ছেন শফিকুল ইসলাম মাসুদ ভাই। সংসদে তার বক্তব্য মানে এক অন্যরকম অনুভূতি। আমি শফিকুল ইসলাম মাসুদ, আল্লাহ তাআলা আমাকে যে ভালোবাসা আপনারা দিয়েছেন, আল্লাহর দয়া, আল্লাহর দান, এই ভালোবাসা বহু মন্ত্রী এমপি প্রেসিডেন্টের কপালে জোটে না, আল্লাহ সেই ভালোবাসা আমাকে দিয়েছে। আমার পরিবার আমাকে বলে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার পর মানুষ যে ভালোবাসা পায়, আল্লাহ তোমাকে তার আগেই তো তা দিয়েছে, সে তোমার দরকার কি? আমি বললাম আমার দরকার নাই। তার বক্তব্য কার কার কাছে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অলরাইট গাইস, এরপরে রয়েছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সংসদ কাঁপানো বক্তব্যগুলো। দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। হ্যাঁ গাইস, ইনি সংসদে তার বক্তব্যের মাধ্যমে সরকারি দলের এমপি মন্ত্রীদের সাবান ছাড়াই ধুয়ে দিতে পারেন এবং তেল ছাড়াই রান্না করতে পারেন। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযুদ্ধরা জীবিত আছে। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। 2 নম্বর, উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়ে। জি, মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন কোনো সংকট নাই, এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। সো এই পর্যায়ে আমরা দেখব সরকারি দলের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যগুলো। জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার বুরু চাষ ব্যাহত হয়েছে? কোন মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা? যদি সংকট হয়, কোন কলকারখানা, চাষাবাদ, বুরু চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকটটা কোথায়? তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্রাইম মিনিস্টারের পক্ষে কথা বলেন, তিনি আইনমন্ত্রীর পক্ষে কথা বলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সে কারণে তিনি তার নিজের দায়িত্ব দিতে ভুলে যান, তাহলে তাকে দায়ী করা যাবে না বোধ হয়। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। এরপরে রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বক্তব্যগুলো। প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপ্রেশন। আসলে তিনি প্রধানমন্ত্রী হলেও তার তেমন কোনো বক্তব্য নেই, টেবিল চাপড়ানো ছাড়া। মাননীয় স্পিকার, আমি একটু আগেই বলেছি যে
বোরো ধানের এই যে যেখানে অতিবৃষ্টি হয়েছে সেখানে যেই ফসল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় তাদের কাছে যদি আমরা আমাদের এই মহান সংসদের মূল্যবান ঐতিহাসিক ডিবেট উপস্থাপন, সে যে ফসল হানির যে কষ্ট, সেই কষ্ট কি তার লাঘব করা সম্ভব হবে যদি তার জন্য আমরা কোনো একটি ব্যবস্থা করতে না পারি যে আগামী 3 মাস সে কি খাবে? হবে না মানুষ, তাকে আমার খাবারের ব্যবস্থা করতে হবে। ওই বেকার যুবকটির জন্য আমার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। হামে আক্রান্ত শিশুর জন্য তার মায়ের সান্ত্বনার জন্য আমাকে ওষুধের ব্যবস্থা করতে হবে। তো যাই হোক গাইস, এই ছিল মূলত বিএনপি এমপি মন্ত্রী ও বিরোধী দলীয় এমপি মন্ত্রীদের রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু বক্তব্য। তো সংসদে আপনার পছন্দের এমপি মন্ত্রীকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। পার্সোনালি আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। তো বিনোদন ভাবে নিবেন এবং উপভোগ করবেন। আর এই ধরনের আরো ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।